তো সেই কখন রিসেপশনে এসে বসে আছি। তুমি জানো না আমি 2 ঘন্টা ধরে বসে আছি, তাও এই লিফট এখন টার্টেলসের দিকে যাচ্ছে। সত্যি বলছি আমি। কি তোমার মিটিং আছে? না কোনো মিটিং আছে। আমি যতটা জানছি তুমি কোনো মিটিং করতে পারবে না আমার মিষ্টি বাবু। আমি এখন তোমাকে রেখে কোথাও যাবো না, সত্যি। আমি আসছি। ওকে হানি, বাই। সুগার ড্যাডি হচ্ছেন একজন বৃদ্ধ ব্যক্তি যিনি টাকা বা কোনো গিফটের বিনিময়ে কোনো অল্প বয়সী মেয়ের কাছ থেকে সেক্সুয়াল সুবিধা নিয়ে থাকেন। এরকম মেয়েকে বলা হয় সুগার বেবি। অনেকটা বাংলা রক্ষিতার মতো, তবে পার্থক্য হলো এখানে মেয়েটা অল্প বয়সী হয়ে থাকে। অধিকাংশ সুগার বেবি স্কুল বা কলেজের ছাত্রী হয়ে থাকেন, উঠতি মডেল কিংবা অভিনেত্রীও হয়ে থাকেন। এক্সকিউজ মি, এটা আমাকে শোনাচ্ছেন কেন? আবার কোন মেয়ের ঘর ভাঙতে চললে তুমি? হোয়াট? কি বলছেন এসব? মিষ্টি বাপি বলে ডাকলে কেউ বুঝবে না ভেবেছো? ননসেন্স। একটা মেয়ে কয়টা মিষ্টি বাপি লাগে, তাও আবার যে সেবা একেবারে মেয়ের রূপ চেটে খাওয়া। থামুন, স্টুপিডিটির একটা লিমিট আছে। আমিও তো তাই বলি, স্টুপিডিটির একটা লিমিট আছে। একটা মেয়ের দোষটা মিষ্টি বাপি লাগে, তাও আবার মেয়ের রূপটা চেটে চেটে খাওয়া। বাবা একবার বলেছি, আবার বললাম, শুনে আপনার চুপ, একদম চুপ। মিষ্টি বাপি যে সুগার ড্যাডি, আর সেই সুগার ড্যাডি তার মিষ্টি মেয়ের সাথে কি কি করে আপনি কি পাগল নাকি? কি বলছেন এসব? বিরক্তি করে। লিফটে থেমে আছে। এই তো থেমেই আছে। আমরা কে কোন ফ্লোরে যাবো তার পার্টিতে পাই। ও, চলে আসে এসব তুমি না। আমরা সবাই একই ফ্লোরে যাচ্ছি। আমরা কি 13? তার মানে সব স্টুপিডের ইডিয়েট আর লুচ্চার বদমাইশগুলো একই ফ্লোরে রয়েছে মনে হচ্ছে। এই মেয়ে, তুমি কাকে লুচ্ছ বলছো? কাকে বদমাইশ বলছো? আয়নাতে নিজের চেহারাটা দেখেছো কখন? হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে তো রেডি করে গেছে। বলে মিডিয়াতে নাম লিখেছো 1 বছর হয়নি। এই গাড়ি মানে ব্যাংক ব্যালেন্স কি করে হয় শুনি? আপনার মাথায় কি কোনো সমস্যা আছে? মিডিয়াতে একটা শিল্পী কিভাবে পরিশ্রম করে কি করে তা মিডিয়াতে পারে নাকি বুঝবেন না। হ্যাঁ, বুঝি, সবই বুঝি। কে কোন নোংরায় তারা দিয়ে কোথায় উঠে যায় এই সবই বুঝি। কেই আজও আপনি ম্যানার বোঝেন না? আশ্চর্য। এদের তো মানসিক হাসপাতালে থাকার কথা। মুখ সামনে কথা বলবি সিনাল মেয়ে। আমি যদি পাগল হয়ে থাকি না, সেটা তোদের জন্য, তোদের মতো মাগির জন্য। কি? আপনি মুখ সামনে কথা বলবেন? ফালতু একটা। ঘরে বউ থাকার পরও কোনো পুরুষ যদি টাকা দিয়ে মেয়ে পোষে, কেন পোষে? কেন পোষে? স্ট্যাটাস মেনটেন করে। আমরা যেমন ঘরে বেড়াল পুষি, কুকুর পুষি, ঠিক তেমনি করে মেয়ে পুষি। পেট ভরে খেতে দেয়, সাজিয়ে গুছিয়ে রাখে, তারপর যখন খুশি তখন স্পঞ্জের স্যান্ডেলের মতো ব্যবহার করে। আশ্চর্য! আপনি আমার ফোনটা কেড়ে নিলেন কেন? ইচ্ছে হলো তাই। আর ইচ্ছে হলে যে গাছটাকে পেঁচিয়ে ধরে আছিস না, তার শেকড় সহ উপড়ে ফেলবো। বর গাছটা তখন আর মাথা তুলে দাঁড়াতে পারবে না, মাটিতেই মিশে থাকবে। যথেষ্ট হয়েছে। আপনি অনেক নোংরা কথা বলছেন আমাকে। আমি নোংরা? জি। হ্যাঁ, আমি নোংরা কথা বলেছি। গায়ে পড়ে ঝগড়া করছে, দূরে যান। গায়ে পড়ে ঝগড়া করছি আমি? হ্যাঁ, গায়ে পড়ে ঝগড়া আমি গায়ে পড়ে ঝগড়া করছি? আশ্চর্য। বেশ, গায়ে পড়ে ঝগড়া করছি। আমি কি করবো কি না করবো সেটা কি তোকে জিজ্ঞেস করে করতে হবে নাকি? বেশ্যামি। হোয়াট? হ্যাঁ, বেশ্যামি। ওই গাড়িটা দেবেন না প্লিজ। কেন? এই গল্পটা আপনার তো গায়ে লাগলো কেন? আপনি তো ওই পথে পথিক নাকি? কেন উচিত কথা বলতে ওই পথে পথিক হতে হবে কেন? আচ্ছা, আপনি এতটা সেরেছেন কেন? আমি কেন সেজেছি, কতটা সেজেছি সেই পরিচয়টা যে আপনাকে দিতে হবে নাকি? না, মানে কোনো ভদ্রঘরের মেয়ে কিংবা বউ এমন করে সাজবে না তো? ঠিকই বলেছেন। আপনি এখন মনে মনে আমাকে নিয়ে যা ভাবছেন, আমি আসলে আমি একজন প্রস্টিটিউট।
তিলোত্তমা এদের চেনেন তো? এরা দেবী একদম না, বেশ পবিত্র বেশ। এদেরকে তো খুব সম্মান করেন, ভক্তিতে একেবারে মাথায় নুয়ে আসে। বেহেশতে ৮০টা হুর পাবার আশায় মসজিদে মাথা ঠুকে ঠুকে কালো জাগ করে ফেলে পুরুষেরা। কে আর কি তার পরিচয় বলেন? পবিত্র বেশ্যা, ধর্মজাতের স্বীকৃতি। আমার মতো বেশ্যাদের পরিবারে, সমাজে, রাষ্ট্রের স্বীকৃতি নেই, ধর্মে তো নেই। ঈশ্বর মাফ করো, আমি আর নিতে পারছি না। লিপ্তা থাকবে কখন? এটা থেমেই আছে। আমার কথা বলে চেষ্টা করো না, তোমরা দুজনে একই কাতার দুটো চাপ সেটাই করো আমার কাছে এসে রয়েছে। কে বললো আপনি আলাদা কাতারে? তবুও তোমরা স্বামী পানকে শেষমেশ বয়স্ক একটা লোককে বিয়ে করেছেন। মুখ সামনে কথা বলো। উচিত কথা বলতে মুখ সামলাতে হবে কেন? আমি কি মিথ্যা কিছু বলছি? আপনি কি ওনাকে চেনেন? উনিও তোমাকে চেনে। আমি তো আপনাদের কাউকে চিনি না। লিপ্তা থামবে কখন? মানে এটা থেমেই আছে। আমার কথা বলে কথা বলো না প্লিজ। অনেকের ধারণা আপনার বর্তমান স্বামীর সঙ্গে আপনার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। আপনার দ্বিতীয় স্বামী সেটা ধরে ফেলায় বাড়ি থেকে ঘাট ধরে বের করে দেয়। তারপর বর্তমান স্বামী বাড়িতে আপনি জোরপূর্বক প্রবেশ করেন এবং বিয়েটাও জোরপূর্বক করেন। ঠিক সত্যি বলছি তো? মিথ্যা, সবই আচ্ছা, মিথ্যা। আপনার বর্তমান স্বামীর প্রথম স্ত্রী আপনার বিয়ের পরে তো আত্মহত্যা করেছিল, তাই না? বেচারা স্বামীর বাড়ি ছেড়ে আর কোথাও যাবার জায়গা ছিল না বলে আত্মহত্যার পথটাই বেছে নিতে হয়েছিল। বাড়ি বাড়ি কথা বলবে না তো? ভালো লাগছে। আমি বানিয়ে দিচ্ছি। ওকে, আপনার বাড়িতে ছোট্ট অল্প বয়সী একটা কিশোরী নিয়ে কাজ করে। গত মাসে আপনাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। কেন নিয়ে গিয়েছিলেন? কি হলো? চুপ করে আছেন কেন? কথা বলেন। নাকি ওই ছোট্ট অল্প বয়সী কিশোরী মেয়েটাকে ঈশ্বরের ইচ্ছে মতে মাতা মায়ের মতো গর্ভধারণ করতে হয়েছে? এসব এসব কে বলেছে আপনাকে? ও, নিজের জীবনে শান্তি নেই, আবার অন্যের জীবনকেও বিস্মিত করছে। এই মেয়ে, এই, তোমার জীবনে তো খালি শান্তি আর শান্তি, হ্যাঁ? এই বর গাছের জীবনে কি সুখ পাও বলো তো? এই যে আমরা এখানে, হ্যাঁ, তিনজন নাকি হতে পারে আমাদের সমাজে একটা তাহলে, কিন্তু আমাদের সবাই মানুষ, মেয়ে মানুষ। কখনো কি ভেবে দেখেছেন এই সমাজে পুরুষরা নারীদেরকে ভোগের পণ্য ছাড়া আর কি ভাবে? স্ত্রী, প্রেমিকা, সেবিকা, দেবদাসী, সেবাদাসী, গণিমতের মাল, সকলের জীবনটাই ওই একই বিন্দুতে গিয়ে মিলেছে। ধরে নিলাম একজন prostitute অর্থের বিনিময়ে একটা কিন্তু যখন কোনো একটা খদ্দেরকে অসম্ভব ভালোবেসে মন প্রাণ দিয়ে বিছানায় যায়, সেটা কি করে পতিতাবৃত্তি হয়? কত লাগে। আমার ভালোবাসার পরিণামে মিলিয়ে গেছে। একটা প্রশ্ন করি আপনাকে, আচ্ছা, সামনে কি প্রতি রাতে আপনাদের অনুমতি নিয়ে সংগ্রামে লিখতে হয়? মানে প্রতি রাতেই আপনাদের অনুমতি নিয়ে দেহবসন খুলে? না না, আমি বুঝি স্বামীরা আপনাদেরকে যে অর্থটা দেয় সে পুরো অর্থটা জুড়েই কি খেতে ভালোবাসা? আমি বুঝতে পারছি না আপনি কি বুঝতে চাইছেন আমাকে। আমি বোঝাতে চাইছি অনুমতি ছাড়া যে কোনো সঙ্গনী ধর্ষণের পর্যায়ে পড়ে। স্ত্রীরা কি প্রতি রাতে স্বামী দ্বারা বিছানায় ধর্ষিত হচ্ছে না? একটা বেশ্যার মুখে মিথ্যে কথা মানায় না। মানায় মানায়, বেশ্যার মুখে মানায়। যুগে যুগে বেশ্যারাই সম্মানীয়। আমরা বলি না, শুনেছেন তো, শূন্যকের বসন্ত সেনা। সকলের সঙ্গে মিশিয়ে মিশে ওরা দার্শনিকের সমান জ্ঞানী হয়ে উঠেছে। জীবন আর জীবন ভোর ওদের চাইতে ভালো কেউ বোঝে না। লেখা উঠেছে। হায় খোদা, এখন কি হবে? হ্যালো, 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 মিষ্টি বাপি। হ্যাঁ, আমি লিফটে আটকে পড়েছি। না, আমি কোন ফ্লোরে আছি ঠিক বুঝতে পারছি না। তুমি কোথায় আছো? আমাকে এখান থেকে এক্ষুনি বের করে নিয়ে যাও। কি? আরে, রিসেপশনে ফোন দাও।
রিসেপশনের লোকটা লিফটের ওদেরকে পাঠাও। না না না, আমি কিছু জানি না। তুমি কোথায় আছো? ঠিক আছে, এক্ষুনি নিয়ে যাও। হ্যালো হ্যালো, সবাই বন্ধ হয়ে পাবে হাতে ছড়া করছে আমরা। আর এই যে আপনি আপনাদের গত রাতে টেলিভিশনের খবর দেখেননি, সেখানে বলা হয়েছিল আজকে শহরে যে কোনো সময় ব্ল্যাকআউট হতে পারে। সম্ভবত সেটাই হচ্ছে। আর এই 5 স্টার হোটেলের ইলেকট্রিসিটি প্রবলেম জেনারেটর তো চলছে। ব্যাক না বললাম তো একটু পরে খান। হ্যালো, এত করে আমাকে মনে পড়েছে। রাত না হতে আমাকে মনে পড়লো। আমি আমি তো লিফটে সে কখন থেকে এসেছি। দেখো না কি করবো, ব্ল্যাক আউট। আরে না না, তোমাকে কিছু করতে হবে না। আমি দেখি না। হ্যাঁ, তখন নয় দেখবো। আরেকটা দুধটা খেয়েছো? কি চলে আসবে? আরে না না, সে খাবে না, কিছু করতে হবে না। তুমি কি করবে আমি বলে দেবো। আচ্ছা সেটা শোনো, অপেক্ষা করো আর তোমার সেই প্রিয় গানটা মনে মনে গাও, বুঝেছে? এই কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে নদী আই বয়ে চলেছে। আরে না, আসলে একটু এই যে এখন আপনারা ফোন করতে পারেন। এখন একটু ইংলিশ পাবেন না, তবে যে আগে বলবেন সে রিচ করতে পারবেন। মানে হ্যালো, অল্প দিনে আপনারা কি করে চলেন বলতো? কে মানে কে ফোন করেছিল? এই তো মাথা খুলতে শুরু করেছে। আমাদের তিনজনেরই গন্তব্য একই স্থানে, সফল প্রযোজক রায়হান চৌধুরী। আমি একটা সংসার করতে চেয়েছিলাম। সংসার সংসার করতে চেয়েছিলাম। স্বামী সন্তান ভরা সংসারের সুখ চেয়েছিলাম। নিশ্চিন্ত শান্তির সংসার। সুখ, শান্তি। আমার তাদের শান্তি নামের সুখ পাখিটা বাসায় আমি একটা শক্ত হাত চেয়েছিলাম, একটা শক্ত ভিত চেয়েছিলাম, একটা নির্ভরতার আশ্রয় চেয়েছিলাম। আমি কিছু চাইনি, হয়তো পদ্মপাতার মধ্যে ভাসতে চেয়েছিলাম। ফুলের ফোটার স্বপ্নটাই দেখা হয়নি কখনো। যে যে স্বপ্ন বুকে পুষে রেখেছিলাম তার কতটা বাস্তবের পা দিয়েছে। স্বপ্ন পূরণ হয় কয়টা? উফ, এই ব্ল্যাকআউট যে কখন দূর হবে? আরে যখন দুবার হোক না, ততক্ষণে না হয় আমরা নিজেদের মধ্যে কথা বলতে পারি, তাতে একজন আরেকজনকে জানতে বুঝতে সুবিধা হবে। আর কি বোঝার আছে? সবই তো পরিষ্কার হয়ে গেছে। না না, হয়নি, কিচ্ছু
উচ্চস্বরে দাঁড়িয়ে রয়েছে। আর মাঝরাতে আমি খুব কষ্টের জনতা। কি হয়েছে আঙ্কেল? অঙ্কল বলো, যত খুশি অঙ্কল বলো, আমার কোনো দুঃখ নেই। বিবাহিত পুরুষের যে কি কষ্ট, তা যদি আমি তোমার কাছে বলতে পারতাম। কিসের কষ্ট আঙ্কেল? আরে বউ যদি মাঝরাতে বিছানায় না আসে তাহলে কেমন লাগে তুমি বলতো? সে কি আপনার অন্য কারোর সাথে থাকে না? আগে তাকে, আরে আমি একটা ক্রিয়েটিভ মানুষ, আমার মন বুঝতে হবে। হুম? কি যে ভুল করেছে সরলতা, যদি একটা ক্রিয়েটিভ মেয়েকে বিয়ে করতাম, সে অন্তত আমার মন বুঝতো। সরলতা, তুমিও আমাকে একটা বুদ্ধি দাও তো। আমি আমি আপনাকে কি বুদ্ধি দিব? আরে, তোমার উপরে একদম fresh তরকারি। তুমিই পারবে আমাকে সঠিক বুদ্ধি দিতে। ঠিক আছে, ঠিক আছে, বলুন কি বুদ্ধি? একটা বিয়ে করবো নাকি আত্মহত্যা করে সবাইকে মুক্তি দিয়ে যাবো? কি বলছেন এসব? আত্মহত্যা করতে যাবেন কেন? তাহলে কি করতে বলো তুমি আমার? হুম? বিয়ে করলে সমাজ কি বলবে? তাই বলে আত্মহত্যা করবে? কি করবো বলো রমণদত্ত? এই বয়সে বিয়ে করলে মানুষ কি বলবে? পুরুষের আমার বয়স। ভালোই তো হয়। ঘরের কষ্ট দূর করতে যদি বাইরে কোনো শান্তির জায়গা মেলে, অন্তত আত্মহত্যার মতো পাপ তো করতে হয়। হুম? কি বলো? চুপ করো, কিছু বলো। আমি কি বলবো? আর বলবে না? তুমি বলবে, তুমি বলবে। আল্লাহ আপনাকে সাহস দিয়ে যাও। ক্রিয়েটিভ মানুষের এক সমস্যা, তারা ঈশ্বরের মতো একলা অসহায় হয়। চুপ করে আছো কেন? কিছু বলো। না মানে আমিও তো অনেক অসহায় অবস্থায় আছি। আপনি তো সবই জানেন আমার ব্যাপারে। সে জানি তুমি যাকে ভালো অ্যাক্টিং করতে না পারো সেজন্য একটা সিন্ডিকেট করা হয়েছে। সেই সিন্ডিকেট ভাঙতে তোমার লাগবে একটা বড় বট গাছ, যে তোমাকে আগলিয়ে রাখবে। কিন্তু আমি তো আপনাদের এখানে কাউকেই চিনি না। আরে বোকা মেয়ে, আমার যে ভালো হিতৈষী তুমি কোথায় পাবে? তুমি যদি শুধু একবার ফুটে বলো, আমি তোমাকে এমন জায়গায় পৌঁছে দিব না যেখান থেকে তোমাকে কেউ ট্রেনেও নামাতে পারবে না। আমি সত্যটা জানি। সুগার ড্যাডির টাকায় চলা মানে তার কথা মতোই সব। তার কথা মতো সাজগোজ, কসমেটিক সার্জারি, সেক্সুয়াল অ্যাক্ট, এমনকি ব্রেস্ট ইমপ্ল্যান্ট পর্যন্ত। আর পানসে হয়ে গেলে টিস্যুর মতো ছুঁড়ে ফেলে দেওয়া হবে। তাই এখন নিজেকে এই বলেই শান্ত রাখি, একবার যখন পা হড়কেছে, যতক্ষণ পর্যন্ত এই পঙ্কিলে আছি সুখটাকে উপভোগ করে নে। কিন্তু জানেন, এই সুখের জীবনের পরতগুলো জোড়া লাগানোর সুতোটারই তো খোঁজ পেলাম না। আচ্ছা, তুমি স্টুডেন্ট কেমন ছিলে?
যাচ্ছে। তার খবর কত জরিপাড়া। ভালো স্টুডেন্ট ছিলাম, কিন্তু ভালো ছিলাম না। আমাকে ভালো থাকতে দেয়নি কেউ। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম ওয়ালাইকুম। শোনো, আর বাড়ির সাথে জ্যোৎস্না মাখা দুধ সাথ নাই। সেই সাদের দুধ দিয়ে চা বানায় পান করতেছি। স্যার, এত রাত্রে আপনি কবি হয়ে গেলেন নাকি? প্রকৃতি মানুষের কপি করে ফেলে, বুঝছো? রূপ লাগিয়ে আঁখি ঝুলে, গুণে মন ভরে, প্রতি অঙ্গের লাগি কান্দি, প্রতি অঙ্গ ভরে। কি বুঝছো? আয় কবি হয়ে গেছি। তুই বিশ্বাস করতেছো না? আচ্ছা, ঠিক আছে, না বুঝবে। আচ্ছা যাও, তোমারে আয় একটা চান্স দিই। আগামী সপ্তাহে তুমি আমার সাথে চলে আসবা, আসে ফলো করে দেখবা, বুঝলি? আসলে সময় নীল রঙের শাড়ি কিনবা, ঠোঁটে কফি লিপস্টিক, কপালে বুঝলি ছোট্ট কালার মতো একটা ফুল কিনবা। স্যার, স্যার আপনি আমাকে এসব কি কথা বলছেন? এই সময় কথা আর তোমাদের জিয়াটাই ফোন করছি। আসল কথা তাই কইতে পারি না, কবি করে বাবা শিখেছে। আচ্ছা, এই সেমিস্টার তুমি পরীক্ষা কাটছো কি না? আরে তুমি একটা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, আর তো মনে করছি ভবিষ্যতে তুমি আমার সহযোগী হিসাবে দেখবা। হ্যাঁ, এই পরীক্ষাটা কি মারি ফেলেছো তো? স্যার, কি বলছেন এসব? আমি পরীক্ষা খারাপ কখন দিলাম? আমি তো ভালো পরীক্ষা দিয়েছিলাম। আকাশ, একটু অস্থির সখী আল্লাহ। আয় আছে, আছে কি? একটা প্রবলেম হয়েছে, প্রবলেমটা সলভ আছে নাকি? তুমি যদি চাও আর তোমার সহযোগী করি, তাতে আমার কোনো কষ্ট হইতো না। বুঝলি বুঝলি সে অন্য কারো হাতে ইচ্ছে পুতুল, ইচ্ছে পুতুল। ভালো স্টুডেন্ট ছিলাম, কিন্তু ভালো ছিলাম না। সত্যি মাঝে মাঝে না মনে হয় মেয়েরা না ঘরবন্দি থাকে, ঘরের ভেতরে থাকলে মেয়েরা সবচেয়ে নিরাপদ থাকবে, সবচাইতে ভালো থাকবে। সেখানেও কি ভালো থাকা যায়? ভালো ছিলাম আমি। কি বলছো সব? ভালো ছিলে না? এইখানে কোথায় আর কুকুর খেলবো? দুরন্ত বালিকার পারন্ত শরীরে পরিবারের নিকট চোখের দৃষ্টি আর হাত যখন পড়ে, পরিবারই সেটাকে লুকিয়ে রাখতে বলে। দুরন্ত বালিকা তখন নিজের কণ্ঠ নিজের চেপে ধরে গুমড়ে গুমড়ে কাঁদে।
বয়সের চোখে আইটা থাকলো একটা রঙিন চশমা, ভালো মন্দ নিষিদ্ধ সব কিছু ভালো লাগে। শোন না, আমার একটি বন্ধু নেই। তোর জীবনে নানান কিছু ঘটে যেতে পারে, আমার একটি বন্ধু মনে করে তোর জীবনে যা করবো তাই আমি করবো। মারাই মেয়েদের সব থেকে কাছে বন্ধু হয়, বুঝলি? মাগো, হ্যাঁ, যদি ঘরেই ঘটে যায়, যদি ঘেন্নায় বলার ভাষা না চোখের মুখে, কি বুঝেছিস? যদি পয়সা ওঠার আগে সব ঘটে যাবে, তাই নে। কি করতেছিস এসব? মাগো, ঘরের বাইরে অচেনা লোকদের আমার যতটা না ভয়, আমার ঘরে ওইসব চেনা মানুষদের যে আমার তার চেয়েও বেশি ভয়, মা। আমার এই শরীরে আমার আপনজনের ছোঁয়া, ঘেন্নায় আমার শরীর কুকড়ায় যায়, মা। আমি তো চিৎকার করে কাঁদতে পারি না। চুপ কর, চুপ। এইসব কথা আর বলার দরকার নেই। এইসব কথা যেন আর কেউ না শুনে, মা। আর কেউ না শুনে। আর কোনো কথা নেই, মা। আর কোনো কথা নেই। মা, মেয়ে তোমার কি এমনই নাকি? সব মায়ের কি এইসব অভিজ্ঞতা যায় না, এটা মনে হয় তাই না? অবাক হয়ে দেখছিলাম সেদিন মায়ের মুখটা। যে মা বন্ধু মনে করে সব সব বলতে বলেছিল, সেই মাই ধমক দিয়ে বলল, চুপ, একদম চুপ। তারা দিও না, নাড়া দিও না, চুপ করে থাকো মেয়ে। Hold your body and let me love. মনে করো তুমি লতা, উঠছো চীনের দীর্ঘ প্রাচীর বেয়ে। কাজের সময় কোনো কথা নয়, চুপ করে থাকো মেয়ে, চুপ করে থাকো। হ্যাঁ, চুপ। হ্যাঁ, তুমি চুপ করে থাকো মেয়ে, তুমি চুপ করে থাকো। তুমি মুখ খুলবে না। তুমি মুখ খুললেই সমাজ হয়ে যাবে টালমাটাল, তুমি মুখ খুললেই পরিবার হয়ে যাবে অস্থির। তুমি মুখ খুললে তোমার গায়ে জড়ানো সেই সুখের চাদরটা আর থাকবে না। সেই চাদরের সুতোর ভাঁজ ছিঁড়ে ছিঁড়ে যাবে